2024-এর 8ই অগস্ট ক্ষমতায় আসার পর থেকে এই সরকারের মোটামুটিভাবে একটাই কথা ছিল, সংস্কার করবে আর তারপর নির্বাচন হবে। সংস্কার নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনাও হয়েছে, আর সেই সংস্কারের লক্ষ্যে সরকার ক্ষমতায় এসেই বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিল। তারই 4টি গতকালকে অর্থাৎ 15ই জানুয়ারি তাদের প্রস্তাব সরকারের কাছে জমা দেয়। এর মধ্যে একটি ছিল সংবিধান বিষয়ে প্রস্তাবনা। সেই প্রস্তাবগুলোর মধ্যে কী ছিল, এ নিয়ে আজকের স্টার এক্সপ্লেন। প্রথমে যে জিনিসটি বলতে হবে সেটা হচ্ছে যে আগে বাংলাদেশের নাম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন সেটা বদলে হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্র বলে বলা হতো বাংলাদেশকে, সেটা বদলে এখন বলা হচ্ছে নাগরিকতন্ত্র। সেদিক থেকে চিন্তা করলে বাংলায় অন্তত বাংলাদেশের নাম বদলাচ্ছে, অন্তত প্রস্তাব করা হচ্ছে বদলানোর। সেটা হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। ইংরেজিতে একই থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অন্যদিকে বাঙালি না বলে আমাদের সবাইকে বলা হবে বাংলাদেশি, এবং বাংলা ভাষা যদিও রাষ্ট্রীয় ভাষা হিসেবে গণ্য করা হবে, অন্য সমস্ত আমাদের এখানে যত বাংলাদেশি আছে তাদের প্রত্যেকের যে মাতৃভাষা সেটাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া সংবিধানের আরেকটি বিষয় নিয়ে এর মধ্যে বেশ কিছু আলোচনাও হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি। আগে ছিল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই জিনিসগুলো বাদ দিয়ে তার বদলে আনা হচ্ছে মানবিক মর্যাদা, সুবিচার, বহুত্ব ইত্যাদি। এবং এখানে একই সাথে আরেকটি জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে যে সংবিধানের যে অনুচ্ছেদগুলো 8, 9, 10, 12 ওই আগের মূলনীতির কিছুটা ব্যাখ্যা দিত, সেই পরিচ্ছেদগুলো বাদ দেওয়া হচ্ছে। তবে নাগরিক হিসেবে সম্ভবত সবচেয়ে বড় যে পরিবর্তনটা আমার সুবিধার জন্য বা আমাদের কাছে যে একটা সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে আসার কথা, সেটার একটা হচ্ছে যে আমাদের মৌলিক অধিকার বেড়ে যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যেটা ছিল সংবিধানের, যেখানে আমাদের মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার দুটোই ছিল, সেইখানে একসাথে একটা সনদের প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে মৌলিক অধিকার এবং স্বাধীনতা। এখানে আলাদা করে বলা হয়েছে যে এটা কোর্টে এনফোর্সেবল, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেট, ভোটিং রাইট, কনজিউমার প্রোটেকশন, এই ধরনের জিনিসপত্র যদি আমি না পাই তাহলে পরে আমি আদালতে গিয়ে মামলা করতে পারবো, যেটা আগে আসলে মৌলিক চাহিদা হলে পরে সেটা থাকতো না। আর ইন্টারনেট পাওয়ার যে অধিকার অথবা ভোট দেবার অধিকার, সেটা তো সেরকমভাবে আগে কোথাও ওরকম উল্লেখ করাই ছিল না। আরেকটি বিষয় পরিবর্তন আনা হয়েছে, যেটা এর আগে আওয়ামী লীগ আমলে সেটা বেশ সমালোচিত ছিল, সেটা হচ্ছে যে এই সংবিধান পরিবর্তন করলে সেটা দেশদ্রোহিতা শামিল হবে, সংবিধান পরিবর্তন করা যাবে না বিশেষ বিশেষ অংশ, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। সংবিধান পরিবর্তন তো করাই যাবে, করতে হলে আমাদের পার্লামেন্ট, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বাইক্যামেরাল পার্লামেন্ট। এই বাইক্যামেরাল পার্লামেন্টের 2/3 ভোটে জিততে হবে সেই প্রস্তাবনা, এবং তারপরে সেটা গণভোটে আসতে হবে। গণভোটে যদি সেটা জিতে আসে তাহলে পরে সংবিধানের পরিবর্তন করা যাবে। এখন আসা যাক সংবিধানের দ্বিকক্ষ সংবিধানের বিষয়টা। এই বাইক্যামেরাল পার্লামেন্টের মধ্যে একটা থাকবে নিম্নকক্ষ, একটা উচ্চকক্ষ। নিম্নকক্ষে থাকবে 400 আসন। এই 400 আসনের মধ্যে 300 যেমন আছে তেমন ধরে নেওয়া যায়, আর 100 হবে শুধুমাত্র নারীদের জন্য, যেখানে নারীরা সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন। খুব সম্ভবত ইউনিয়ন পরিষদে যেরকম 3টা ওয়ার্ড জুড়ে একটা নারী ওয়ার্ড মেম্বার হয়, আর অন্যদিকে প্রতিটি ওয়ার্ডে একজন করে পুরুষ মেম্বার থাকে, সম্ভবত সেই রকম করেই 3:1 রেশিওতে হয়ে যাবে। তাহলে পরে সাধারণ 3টা কনস্টিটিউয়েন্সি মিলিয়ে একটি নারী কনস্টিটিউয়েন্সি সেরকম হবার কথা। যদি সেরকম হয়, সেরকম কোনো ব্যাখ্যা এই প্রস্তাবের মধ্যে নেই, তবে ধারণা করা যায় ব্যাপারটা ওরকম হবে। নিম্নকক্ষে যখন দলগুলো তাদের নমিনেশন দেবে, তার মধ্যে বলা হয়েছে তারা অন্তত 10 ভাগের 1 ভাগ তারা যেন সেটা তরুণ তরুণীদেরকে দেয়। অন্যদিকে এমপি হবার ন্যূনতম বয়স 25 থেকে কমিয়ে 21 করা হয়েছে, সম্ভবত এই জুলাই বিপ্লবের পরে, এই আপরাইজিংয়ের পরে, যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রী ছিল তাদেরকে যেন অ্যাকোমোডেট করা যায়, সম্ভবত সেই কারণেই
25 থেকে 21 করা হয়েছে। এর পাশাপাশি আরেকটি জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এখন এই তো গেল নিম্ন কক্ষ, এর পাশাপাশি একটা উচ্চ কক্ষও থাকবে। আর নিম্ন কক্ষে স্পিকার তো থাকছেনই, কিন্তু 2 জন ডেপুটি স্পিকার থাকবে এবং তার মধ্যে 1 জন ডেপুটি স্পিকার বিরোধী দলীয় হবে। অন্যদিকে উচ্চ কক্ষে থাকবে 105 জন সদস্য। এই 105 জনের মধ্যে রাজনৈতিক দলগুলো 100 জন পর্যন্ত নমিনেশন দিতে পারবে, তবে তার মধ্যে অন্তত 5 জন আমাদের মাইনরিটির মধ্যে থাকতে হবে, মার্জিনালাইজড কমিউনিটির হতে হবে। আর এ তো গেল 100 জন, আর বাকি যে 5 জন রইল সেই 5 জনকে রাষ্ট্রপতি তার পছন্দ মতো কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না এই রকম মানুষদেরকে নমিনেট করতে পারবেন। সেখানে স্পিকার একজন নির্বাচিত হবে আর ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে উচ্চকক্ষে। এখানে আরেকটি বিষয় বলা দরকার যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুজনেরই এক একটা টার্মের মেয়াদ হবে 4 বছর, অর্থাৎ পার্লামেন্টেরই মেয়াদ 4 বছর থাকবে। প্রস্তাবে আরও বলা হচ্ছে যে কোনো একজন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার এই পদে 2 বারের বেশি থাকতে পারবেন না, সেটা পরপর হোক, ভেঙে ভেঙে হোক, কিছু আসে যায় না। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো এই যে প্রাইম মিনিস্টার হলে পরে সেই ব্যক্তি পার্টি চিফ অর্থাৎ পার্টির প্রধান অথবা তার লিডার অফ দি হাউস বা পার্লামেন্টের মধ্যে যে প্রধান সেটা হতে পারবে না। অর্থাৎ লিডার অফ দ্য হাউস, পার্টি চিফ এবং প্রাইম মিনিস্টার 3টা আলাদা আলাদা লোক হতে হবে। একই জন 3টার একটার বেশি পদ নিতে পারবে না। এতে করে ক্ষমতা কিছুটা আলাদা করা হচ্ছে। অনেক দিন পর্যন্ত আমাদের গণতন্ত্র নিয়ে যখনই আলোচনা হতো, বিশেষ করে পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে, তখন বলা হতো যে আসলে তো এমপিরা তাদের দলের বিপক্ষে ভোট দিতে পারে না। এই প্রস্তাবনায় বলা হচ্ছে যে অর্থবিল অর্থাৎ বাজেট যেমন একটা অর্থবিল, মানে বিভিন্ন রকমের যেই বিলগুলোর মধ্যে দিয়ে নতুন ট্যাক্স মেজার পাস করানো হয়, সেগুলো ছাড়া বাকি যে কোনো ক্ষেত্রে এমপিরা তাদের পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে। এছাড়া আরেকটি বিষয় নিয়ে আমরা অনেক দিন ধরে আলাপ করছি, সেটা প্রস্তাবনায় থাকার কথাই ছিল, সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। একটা ইলেক্টেড সরকার যখন টার্ম শেষ হয়ে যাবে অথবা রিজাইন করবে, তারপরে আসবে একটা অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকবে এবং সে সর্বোচ্চ 15 জন অ্যাডভাইজার নিয়ে একটা সরকার গঠন করতে পারবে। এই চিফ অ্যাডভাইজার কিভাবে অ্যাপয়েন্টেড হবে সেটার জন্য বেশ লম্বা চওড়া 7টা অপশন দেওয়া আছে। এটা চলে যাবে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের হাতে, যেখানে 9 জন মেম্বার থাকবেন। এই 9 জন মেম্বার মিলে 9 জন সদস্যের 7 জনের ভোট দিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে কোনো কাউকে তারা পছন্দ করতে পারবেন প্রধান উপদেষ্টা হিসেবে। সেটা যদি না হয় তাহলে পরে তারা এই 9 জনের মধ্যে 6 জন ভোট দিয়ে বিগত সমস্ত প্রধান বিচারপতি অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতি যারা এর মধ্যে রিটায়ার করেছেন, এই রকম বিচারপতিদের মধ্যে যে কোনো একজনকে তারা পছন্দ করতে পারবেন। সেটার জন্য ভোট লাগবে 9 জনের মধ্যে 6 জনের। সেটাও যদি না হয় তাহলে পরে সর্বসম্মতিক্রমে অর্থাৎ 9 জনের 9 জনকেই ভোট দিতে হবে এবং ভোট দিয়ে তারা প্রেসিডেন্টকে নির্বাচিত করতে পারবেন চিফ অ্যাডভাইজার হিসেবে। সেটাও যদি না হয় তাহলে পরে তারা সমস্ত সর্বশেষ যে প্রাক্তন বিচারপতি তাকে বলতে পারেন যে আপনি চিফ অ্যাডভাইজার হন। উনি যদি রাজি না হন তাহলে তার আগের যে প্রাক্তন বিচারপতি যিনি রিটায়ার করেছেন সেভাবে একে একে পেছনে যেতে হবে। এবার প্রধান বিচারপতিদের মধ্যেও যদি না পাওয়া যায় তাহলে পরে তারা চলে যেতে পারেন হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশনের যে জাস্টিস তাদের মধ্যে। যদি এমন হয় যে কোনো প্রাক্তন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হতে রাজি হচ্ছেন না, তখন এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গিয়ে আপিল বিভাগের যে বিচারপতিরা আছেন তাদেরকে বলতে পারেন প্রধান উপদেষ্টা হবার জন্য, এবং সেটা শুরু করবেন সর্বশেষ যিনি অবসর নিয়েছেন তাকে দিয়ে। তিনি যদি রাজি না হন অথবা তাকে যদি পাওয়া না যায় তার আগের জন এভাবে যেতে থাকবেন। এরকম করে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে প্রধান উপদেষ্টা নিয়োগ করার জন্য। এটা অবশ্যই আলোচনা হবে আরও, এবং এই জিনিসটি অত্যন্ত সেন্সিটিভ, সেই কারণে
ধারণা করা যায় এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসবে। এছাড়া আমাদের এবারে সংবিধানের যে কমিশন তার আরেকটি প্রস্তাব ছিল, সেটা হচ্ছে কয়েকটি জিনিস বাদ দেওয়ার। সংবিধান থেকে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল বাতিল করার কথা হচ্ছে, অর্থাৎ বাদ দেবার কথা হচ্ছে, বা এখানে না রাখার সুপারিশ করা হচ্ছে। এখানে বলা হয়েছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলে যেটা আছে সেটা হচ্ছে, পঞ্চম তফসিলে আছে শেখ মুজিবুর রহমানের 1971 সালে 7ই মার্চের ভাষণ, তারপর ষষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষণা, এবং সপ্তম তফসিলে আছে তার স্বাধীনতার সনদ। একটা হচ্ছে 7ই মার্চের ভাষণ, একটা হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর একটা হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই তিনটা জিনিস আগে সংবিধানের মধ্যে, তফসিলের মধ্যে ছিল, এখন সেই স্কেজুলগুলো না রাখার সুপারিশ করা হচ্ছে। এই ছিল মোটামুটিভাবে সংবিধান বিষয়ক আমাদের যে কমিশন তাদের বিভিন্ন প্রস্তাবনা। এখন সরকার যেটা করবে সেটা আগেও এক রকমের ধারণা দেওয়া হয়েছে, এবং মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে উনি ঐকমত্য বিষয়ক যে একটি কমিশন, একটা কমিটি থাকবে, তার প্রধান উনিই থাকবেন, এবং সেখানে তার সাথে থাকবে অন্যান্য কমিশনের প্রধান। মূল কাজ হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐকমত্যে পৌঁছানো, এবং সেটা আগামী 1 মাসের মধ্যে তারা করার চেষ্টা করবেন বলে আমরা জানতে পারছি।